নমস্কার, ডিজিটাল খবরিয়ালে সবাইকে স্বাগত। আচ্ছা, লোকসভা ভোট 2024 খুব বেশি দেরি নেই, একেবারেই মোটামুটি আর কিছু দিনের মধ্যেই আশা করা যাচ্ছে যে দিনক্ষণের ঘোষণা হয়ে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি, পশ্চিমবঙ্গে কিন্তু অমিত শাহের, আবার বলছি স্পেসিফিক্যালি অমিত শাহের আগমন ক্রমশই বাড়ছে। এর আগে আমরা দেখেছিলাম ধর্মতলায় প্রতিবাদ সভা, সেখানে এই মরশুমে প্রথমবার এসেছিলেন অমিত শাহ। তারপরেই দেখলাম গত বছর একেবারে ডিসেম্বর মাসের শেষের দিকে এসে হাজির হলেন এবং বেশ দুদিন ধরে ম্যারাথন বৈঠক করলেন। আমরা দেখলাম আইটি সেলের সাথে বৈঠক, আমরা দেখলাম মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সাথে বৈঠক, কোর কমিটি তৈরি করা হলো, কোর কমিটির মধ্যে 10 জন হলেন এখানকার পশ্চিমবঙ্গের যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন সেখান থেকে 10 জন এবং 5 জন কেন্দ্রীয় নেতৃত্ব। তাৎপর্যপূর্ণভাবে আইটি সেলের হেড রইলেন কে? অমিত মালব্য, যিনি কিনা সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির আইটি সেলের হেড। কিন্তু একটা প্রশ্ন কি কারোর মনে উঁকি দিচ্ছে না যে পশ্চিমবঙ্গকে নিয়ে এতটা মাথা ব্যথা কেন? 35 আসনের একেবারে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। কিন্তু শুধুই কি 35 আসন, নাকি আরও অন্য কোনো ব্যাপার রয়েছে? মানে সমীকরণটা এতটাই সোজা যে 35 আসন সেটা জিততে হবে শুধু এই জন্যই? একটু লক্ষ্য করে দেখবেন, এর আগে 21-এর বিধানসভা ভোটে আবকি বার 200 পার, মানে তখন একেবারেই অতি বাঘা রাজনীতিবিদরাও মনে করেছিলেন যে মমতা ম্যাজিকের এই বোধহয় শেষ, বিজেপি এলো বলে একটা এমনই কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছিল যে বিজেপি আসছেই প্রায়। একের পর এক শাসক দলের নেতারা সে সময় একের পর এক তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা চলে গেলেন বিজেপিতে, ঘর ভাঙলো তৃণমূলের। কিন্তু দেখা গেল আখেরে লাভ হলো তাদেরই। ভোটের ফল যখন বেরোলো তখন দেখা গেল ড্যাং ড্যাং করে তৃণমূল 200 পার, অথচ বিজেপি 70-এ আটকে রইল। সে সময় নির্বাচন কমিশনের একটা হিসেব অনুযায়ী প্রায় 151 কোটি টাকার কাছাকাছি বাজেট খরচা করেছিল নির্বাচনী প্রচারের জন্য বিজেপি, কিন্তু তাতেও 151টা সিটও এলো না। ফলে কোথাও না কোথাও গিয়ে যেন আহত বাঘ হয়ে রয়েছেন অমিত শাহ, অনেকে এটা মনে করছেন। আবার অনেকে এটাও বলেন যে বিজেপি নেতৃত্ব বা বিজেপির একেবারে শুরুর দিকে, বিজেপি প্রতিষ্ঠার একদম প্রথম দিককার তাবর নেতৃত্বের মধ্যে একজন হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমি, পশ্চিমবঙ্গ তার কর্মভূমি। সেই পশ্চিমবঙ্গে স্বাধীনতার এত বছর পরেও একবারও বিজেপি সরকার গঠিত হয়নি। প্রথমে কংগ্রেস, তারপরে বাম, এবং এখন সেই কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেস এখানে শাসন কার্য চালাচ্ছে। ফলে কোথাও না কোথাও গিয়ে বিজেপির যারা লোকেরা রয়েছেন, বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন, হাইকমান্ড রয়েছে, তাদের কাছে কোথাও না কোথাও গিয়ে এটা যেন একটা ইগোর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এমনটাও কিন্তু অনেকে মনে করেন। ফলে এই পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের শাসক দল হিসাবে বিজেপিকে তুলে নিয়ে আসা, সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা বলা যেতে পারে মান ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিজেপির হাই কমান্ডের কাছে, এমনটাও কিন্তু অনেকে মনে করছেন। আবার অপরদিকে আরেকটা বিষয় লক্ষণীয় ব্যাপার, 2021-এ হয়নি, কিন্তু 2021-এর পরবর্তী যে সময়টা, সেই সময়টাতে কিন্তু শাসক শিবির, পশ্চিমবঙ্গের শাসক শিবির একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। কোথাও না কোথাও গিয়ে জনমানসে এর তো একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েইছে। এবার আসন্ন লোকসভা নির্বাচনে একদিকে রাম মন্দির, হিন্দুত্বের ইস্যু এবং অপরদিকে দুর্নীতি, এই দ্বিফলা ইস্যুতে যদি সরকারকে বিধে যত বেশি সংখ্যক সিট বার করে নেওয়া যায়, তাহলে 26-এর নির্বাচনের আগে অনেকটা তুলনামূলকভাবে সুবিধাজনক জায়গায় থাকবে বিজেপি। এটাও কিন্তু মনে করছেন বিজেপির হাইকমান্ড বা থিঙ্ক ট্যাঙ্কেরা। এবং সেক্ষেত্রে যেটা হবে যে এই গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় বিজেপির যে কর্মীরা একসময় অ্যাক্টিভ ছিলেন, যারা এখন বসে গেছেন বলে বলা হচ্ছে, তারাও আবার চাগিয়ে উঠবেন, তারাও নিজেদেরকে আবার উজাড় করে দেবেন এই সংগঠনের আরও পরিসর বৃদ্ধির জন্য, এবং আবার কোথাও না কোথাও গিয়ে বিজেপি আসছে এই একটা ভাব নিয়ে কিন্তু মাঠে ময়দানে নামা যাবে, এটাও অনেকে মনে করছেন। তবে আরেকটা দিক যেটা অনেকেই বলেন না, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা কি? দেখুন, সিএ সেটা নিয়ে কিন্তু বিরোধ
যেটা বলা যায় আমরা দিল্লির বুকে দেখেছি, এবং তারপরে কিন্তু পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি লক্ষণীয়। কারণ এটা খুব স্বাভাবিক, প্রাকৃতিকগতভাবে বা ঐতিহাসিকভাবে কিন্তু পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী, না বলে তাদেরকে বলা যেতে পারে বহিরাগত, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বাস করেছেন এবং এখানে তারা স্থায়ীভাবে বসবাস করছেন। বাংলা ভাষাভাষী মানুষ এরকম প্রচুর রয়েছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এর একটা ঐতিহাসিক কারণও রয়েছে। আমরা জানি পড়শি দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের বিভিন্ন সময়কার যে ঘটনা প্রবাহ তার ফলাফল এটা, এবং অনেকেই আমরা সেটা মেনেও নিয়েছি। কিন্তু তারপরেও এই সিএএ ইস্যুতে সবথেকে বেশি সরব কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে যে ভূপ্রাকৃতিকগত গঠনের কথা বললাম, সেটাতে লক্ষ্য করলে দেখবেন পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, তার সাথে আন্তর্জাতিক সীমানা যেমন আছে তেমনই রয়েছে জলসীমানাও। অর্থাৎ একদিকে যেমন রয়েছে বঙ্গোপসাগর, অপরদিকে রয়েছে বাংলাদেশ সীমান্ত। ফলে অনেকেই মনে করেন যে বাণিজ্যগত দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকেও কিন্তু পশ্চিমবঙ্গের একটা আলাদা গুরুত্ব আছে। এবং আমরা এটাও জানি যে কোনো শাসক দল, কেন্দ্রের শাসক দল বলুন বা যে কোনো দেশের যে কোনো শাসক দল, বাণিজ্যগত দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে নিজেদের কাছেই রাখতে চায় বা সেখানে নিজেদের সরকার থাকুক এমনটাই চায়, এবং তাতে তাদের অন্যান্য অনেক সুবিধা হয়, এমনটা কিন্তু রাজনৈতিকবিদরা বলে থাকেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করার আরেকটা বড় কারণ কিন্তু এটাও হতে পারেন, এমনটাই কিন্তু বলছেন অনেক রাজনীতিবিদ এবং অনেক ইতিহাসবিদ। এবং তার থেকেও বড় বিষয় যেটা প্রথমেই বললাম, খোঁচা খাওয়া বাঘ। আব কি বার 200 পার তো হলো না, কিন্তু এবার যদি 35 পার হয়ে যায় তাহলে এর থেকে মধুর প্রতিশোধ আর কিছু হতে পারে না অমিত শাহ বা নরেন্দ্র মোদীদের কাছে। এমনকি ওই যে বারংবার বলা হয় যে পশ্চিমবঙ্গই এমন একটা রাজ্য যেখানে বিজেপির এত হাই প্রোফাইল, এত রথী মহারথীরা নেমেছিলেন ময়দানে, কিন্তু তা সত্ত্বেও এখানে তারা আটকে গিয়েছেন। সেই মিথকে এবার ভেঙে ফেলার একটা আপ্রাণ চেষ্টা কি করতে চলেছেন অমিত শাহরা। তাই এত বারংবার আসা এবং এই ম্যারাথন বৈঠক এবং এই সংগঠনকে ঢেলে সাজাবার চেষ্টা। এমনকি কোথাও গিয়ে অনেকে বলছেন যে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের উপরেও খুব একটা ভরসা করতে পারছেন না, অর্থাৎ শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার, তাদের উপরে খুব একটা ভরসা করতে পারছেন না অমিত শাহরা। তাই কি এত বারবার আসা? প্রশ্ন অনেক, উত্তর কিন্তু এখন ভবিষ্যতের গর্ভে। অর্থাৎ ভোট মেশিন বা ইভিএম বাক্স, সেই ইভিএম বাক্সে কোন প্রতীকে কত পার্সেন্টেজ ভোট যাবে, সেই পার্সেন্টেজের অঙ্কেই কিন্তু সব কিছু নির্ভর করবে। আর সেই নির্ভরশীলতার যে সময়, সেই সময়টা আসতে এখনও একটু দেরি থাকলেও তার আগে বঙ্গের রাজনৈতিক রঙ্গে অনেক রকম নাটকীয় পথ পরিবর্তন দেখা যাবে। আর আমরা ডিজিটাল খবরিলাল প্রত্যেকটি নাটকের, প্রত্যেকটি রঙ্গমঞ্চের, প্রত্যেকটি স্ক্রিনে, প্রত্যেকটি স্ক্রিপ্টে আমাদের কড়া নজর রাখছি। তাই আপনারা নজর রাখুন আমাদের উপরে, অর্থাৎ ডিজিটাল খবরিলালের উপরে। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।